চল শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট পড়বো আমরা হলো তড়িতের রেকর্ডিংটা কি হচ্ছে, তুমি বুঝছো নাকি? তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব হ্যালো। মানে যে তড়িতের উৎস হিসাবে যে ইলেকট্রন কিভাবে দায়ী সেগুলো আমরা দেখবো। মানে এখানে জাস্ট একটা বলা হয়েছে যে তড়িতের উৎস হিসাবে যে ইলেকট্রনের মানে সেখানে কিভাবে দায়ী মানে সেটা একটা তথ্য হিসাবে দিয়েছে। কি বলা হয়েছে যে দেখ, আমরা জানি দেখ প্রতিটি পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু থাকে। আর প্রত্যেকটা পরমাণুর মধ্যে কি থাকবে? প্রোটন থাকে, প্রোটন আর নিউট্রন গুলো থাকে। প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি করে, আর বাইরের বিভিন্ন কক্ষপথগুলোতে আমাদের ইলেকট্রন থাকে। ইলেকট্রন তো এই প্রোটনের প্রকৃতিটা কি হয়? তো প্রতিটি পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু থাকে, আর যে প্রতিটি পরমাণু কি নিয়ে তৈরি হয়? একটা নিউক্লিয়াস তৈরি হয়, তার বাইরে হলো বিভিন্ন কক্ষপথ থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? একটা প্রোটন থাকে আর একটা হলো নিউট্রন থাকে। প্রোটনের চার্জ কি? প্রোটন হলো পজিটিভ, আর নিউট্রন হলো নিস্তড়িত। নিউট্রনের কোনো চার্জ নেই। আর ইলেকট্রনের চার্জ হলো কি আমাদের? ইলেকট্রনের চার্জ হলো আমাদের নেগেটিভ। তো প্রোটন যেহেতু নিউক্লিয়াসে থাকে তাই নিউক্লিয়াসের প্রকৃতি কি হয়? পজিটিভ হয়। আর ইলেকট্রন যেহেতু বাইরে ঘোরে তো বাইরের কক্ষপথগুলিতে যে চার্জ কি হবে? না, নেগেটিভ। তো টোটাল আর হয় প্রত্যেকটা পরমাণুতে হয় কি? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে পরে যতগুলো যদি তাহলে যতগুলো প্রোটন থাকবে তার মানে ততগুলো ইলেকট্রন থাকছে। তার মানে নিউক্লিয়াসের যতটা চার্জ হবে বাইরেও আমার ততটাই চার্জ হবে, কিন্তু বিপরীত আধান হবে। তাই কি হয়? পরমাণু কি হয়? নিস্তড়িত হয়। কিন্তু আমাদের কি নিউক্লিয়াস কি হয়? পজিটিভ আধান হয়, আধানগ্রস্ত হয়। কিসের জন্য? কারণ নিউক্লিয়াসের হ্যালো। মধ্যে প্রোটন থাকে আর প্রোটনের চার্জ পজিটিভ, কিন্তু যে নিউট্রনের চার্জ কোনো নেই। তো হ্যালো। এখানে কি বলেছে? আমরা চলে এসেছি, দেখ লেখা আছে যে এই যে একটা কেন্দ্রক থাকে আর বাইরে ইলেকট্রন গুলো থাকে। তো নিউক্লিয়াসে হ্যালো। প্রোটন আর নিউট্রন থাকে, তার মধ্যে নিউক্লিয়াস হলো ধনাত্মক আর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকে তাই ঋণাত্মক। যে বিভিন্ন কক্ষপথে ঘোরে আর এর প্রকৃতি কি হয়? ঋণাত্মক। তো যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাই পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়। এবার এখানে যেটা বলা হয়েছে, এবার আমি যদি এখানে দুটো বস্তুকে যদি আমি পরস্পর ঘর্ষণ করি, যেমন হলো একটা কাঁচ নে আর একটা হলো নেওয়া হয় হলো রেশম নে, এদের দুজনকে যদি আমরা পরস্পর ঘষি তাহলে দেখা যাবে কি যে কাঁচে আমাদের ধনাত্মক হবে আর যে রেশমের ঋণাত্মক হবে। কেন? তবে এর কারণই হবে কাঁচের মধ্যে যে এই যে পরমাণু নিউক্লিয়াসের কাছের কক্ষপথগুলির সাথে নিউক্লিয়াসের যে বন্ড খুবই শক্তিশালী হয়, মানে বন্ধন খুবই শক্তিশালী হয়, কিন্তু বাইরের ইলেকট্রন গুলোর সাথে যে বন্ধন অত শক্তিশালী হয় না। তাই কি হয় যে এদের কোনো কোনো উপায়ে যদি আমরা কোনোভাবে শক্তি পাই তাহলে পরে বাইরের ইলেকট্রন গুলোকে দেখা যাবে মুক্ত হয়ে যেতে, আর যে মুক্ত হয়ে যাবে তখন এক পরমাণু থেকে ছেড়ে অন্য পরমাণুতে যে মুক্তভাবে চলাচল করে। তো তো দেখ, যখন কাঁচ আর রেশম পরস্পর ঘর্ষণ করা হয় তখন কি হয়? কাঁচে কি হয়? অতিরিক্ত ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন গুলো কি হয় মানে কাঁচের নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের যে চারপাশে যে ইলেকট্রন গুলো থাকে, তো তার সঙ্গে তার যে বাইরের ইলেকট্রন গুলোর আকর্ষণ বল খুব একটা বেশি ভালো না থাকে। কাঁচ আর রেশম যখনই ঘষবি তখন কি হবে? এই ঘর্ষণের ফলে যে শক্তিটা পাবে সেই শক্তি গ্রহণ করে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গেলে পরে এই ইলেকট্রন কি হয়ে যায়? রেশমের দিকে চলে যায়। আর রেশম কি মানে তো রেশমের দিকে চলে গেলে কি হবে?
যখন নেগেটিভ আধান কোনো একটা পরমাণুর মধ্যে চলে যাবে তখন এক্স, দেখ এই পরমাণুতে এমনি তো ইলেকট্রন ছিল, আরো এক্সট্রা ইলেকট্রন আসছে, তো এক্সট্রা ইলেকট্রন আসলে পরে সেই যে পদার্থটা কি প্রকৃতির হয়ে যায়, ঋণাত্মক পদার্থ, ঋণাত্মক প্রকৃতির। আর যে পদার্থের থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক প্রকৃতির। এখন কিন্তু আমাদের পরমাণু কিন্তু আর নিস্তড়িত নেই কিন্তু, কারণ কি এর থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, তো আমাদের এখানে কিন্তু প্রোটন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম, তাই এটা আমাদের কি ধনাত্মক হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের ঋণাত্মক। এখান থেকে ইলেকট্রন রেশমে যাচ্ছে, তাই রেশমে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ায় এটা হলো ঋণাত্মক হয়ে যাবে, আর কাজ হয়ে যাবে ধনাত্মক, যেহেতু প্রোটন সংখ্যা বেশি রয়েছে। তো এটাই বলা হয়েছে যে তড়িতের ইলেকট্রন তত্ত্ব কি বলা হয়েছে, যে যে প্রত্যেকটা পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু থাকে, আর পরমাণুর মধ্যে নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াসের মধ্যে হলো প্রোটন থাকে, যে প্রোটন হলো পজিটিভ প্রকৃতির হয়, নিউক্লিয়াস পজিটিভ হয়, এবং বাইরের কক্ষপথগুলিতে ইলেকট্রন ঘোরাই, যে পুরো পরমাণু আমাদের নিস্তড়িত হয়। এবার যদি আমি দুটো পদার্থকে যদি আমি পরস্পরের সাথে ঘর্ষণ করি, তাহলে ঘর্ষণের ফলে দেখা যাবে যে পদার্থে দেখালো মানে যে পদার্থের মধ্যে যে নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল খুব একটা বেশি নয়, সে তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, যে তাদের ইলেকট্রনগুলি মুক্ত হয়ে অন্য একটা পদার্থে চলে যায়। আর নিজেদের যেহেতু নিজেদের পরমাণু ছেড়ে যেহেতু চলে যাওয়ার জন্য নিজেদের প্রোটন, যে সেই পদার্থের মধ্যে প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য সেটা কি হয়, ধনাত্মক প্রকৃতির হয়। আর অন্য একটা পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলি চলে গেল সেই পদার্থ কি হয়ে যাবে, ঋণাত্মক প্রকৃতির হয়ে যাবে। এটাই হলো তড়িতের উৎস, যে একটা পদার্থকে আরেকটা পদার্থের সঙ্গে ঘষলে পরে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে কি হয়, তড়িতের সৃষ্টি হয়। তড়িৎ মানে তড়িৎ আহিত হয়, কোন একটা পদার্থ তড়িৎ আহিত হয়। এই পদার্থ থেকে যদি ইলেকট্রন এই পদার্থতে যায় তাহলে এটা ঋণাত্মক হবে, আর এই পদার্থ থেকে আর এই পদার্থ থেকে যদি ইলেকট্রন এই পদার্থে আসে তাহলে ঋণাত্মক হয়ে গেল, আর এই পদার্থ তাহলে কি হয়ে যাবে, ধনাত্মক প্রকৃতির হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। বল বল। বলছি যে রেকর্ডিং কি তুমি করছো? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে আমি তো রেকর্ড করতে পারবো না, হঠাৎ রেকর্ডিং এর অপশন এসেছে কেন? আমি রেকর্ড করে নিচ্ছি, চাপ নেই। এইটুকু বোঝা গেল তো? তার মানে দেখ একটা জিনিস, দেখ যেটুকু আমাদের যতগুলো এখান থেকে ইলেকট্রন যাবে, ইলেকট্রন এখান থেকে এইদিকে যাবে, ততগুলো দেখ এখানে ফাঁকা হচ্ছে, তার মানে এখানে ঋণাত্মক আধানের পরিমাণ যত বাড়বে, যদি কাছ থেকে যদি রেশমে যদি 5টা ইলেকট্রন যায়, তাহলে ঋণাত্মক আধানের মান কত হবে, -5 হয়ে যাবে, তাহলে ধনাত্মক আধানের মান কত হয়ে যাবে, +5। তার মানে কি, যখনই ঘর্ষণের ফলে কি হবে, যখনই মানে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে ইলেকট্রন যাবে, তো দুটো পদার্থ কি হবে, সমজাত না বিপরীত জাতীয় আধান তৈরি হবে, কিন্তু তার মানটা হবে সমান। কোনোটাতে পজিটিভ হবে, কোনোটাতে নেগেটিভ হবে, কিন্তু তাদের মান কি হবে, আমাদের সমান হবে। এটাই হলো তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তো এরা ইলেকট্রনের আমাদের আমাদের দেয়া আছে ইলেকট্রনের ভর কত আছে, এগুলো মুখস্থ করতে হবে। ইলেকট্রনের ভর কত, সিজিএস পদ্ধতিতে 9 × 10⁻28 গ্রাম, আর এটা হলো এসআই তে দেওয়া আছে। আধানের মানটাও দেওয়া আছে, আধান মানে কি, কিউ, চার্জ, মানটা দেওয়া আছে। একটা ইএসইউ মানে আমাদের সিজিএস ইউনিট বলা হয়ে গেছে আগের আগের ভিডিওতে, আর এটা হলো এসআই পদ্ধতিতে দেওয়া আছে যে কুলম। আর 1 কুলম আর সিজিএস আর এসআই এর মধ্যে যে সম্পর্ক কি আছে, 1 কুলম সমান সমান হলো 3 × 10⁹ ESU। এবার এটা গেল। এবার চলে আসি, দেখ তাহলে কাছে যে ধনাত্মক আধান, দেখ কাছ থেকে কিছু কি হয়ে গেল, কিছু ইলেকট্রন চলে গেল রেশমের মধ্যে, রেশমে চলে যাওয়ায় কি হয়, যে রেশম ঋণাত্মক হয় আর কাঁচ হলো ধনাত্মক হয়ে গেল। তাহলে কাচের পদার্থ তার মানে কিছুটা ভর, মানে ইলেকট্রনের যেহেতু, এই যে আমি লিখেছি ইলেকট্রনের যেহেতু আমাদের ভর রয়েছে, ভর কত, 9 × 10⁻28 গ্রাম। এই ভর অনেক কম হলে পরেও তাও দেখ, যেহেতু কাছ থেকে অনেক ইলেকট্রন রেশমে চলে যাওয়ার জন্য কি হবে, তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের একটা ভর রয়েছে, এরকম যদি 6-7টাও বেরিয়ে যায় তাহলে 6-7টা ইলেকট্রনের ভর যোগ হবে,
তাহলে সেই ভরটা তো আমার মেন কাচের মানে হ্রাস হয়ে গেল না। কাচের কাচের যে আগে যে আমাদের নর্মাল অবস্থায় নিস্তরিত অবস্থায় যেরকম ভর ছিল, ঘর্ষণের পরে কি দেখা যাবে যে কাচের ভর আমাদের কমে গেছে। এবার যদি আমরা সেই ভরটাকে মাপতে যাই যে কতটা ভরের হ্রাস ঘটেছে, তাহলে সেটা কি হবে, দেখ আমরা কি লিখেছি, ধনাত্মক আধানে আহিত একটি বস্তু ভর বস্তুটির তড়িৎ নিরপেক্ষ থাকা অবস্থায় যে ভর অপেক্ষা কম হয়। মানে কি বলেছে, সিম্পল যে কাজ যখন একটা নিস্তরিত থাকবে তার ভর বেশি হবে যখন কাজকে যে ঘর্ষণের ফলে যখন কাজ ধনাত্মক আধানে আহিত হবে। কাজ যেই ধনাত্মক আধানে আহিত হয়ে গেল তার তখন ভর আমার কমে যাবে। কিসের জন্য? কারণ তার থেকে ইলেকট্রন আমার বেরিয়ে চলে গেছে। তার জন্য আমাদের কি হবে, বস্তুর ভর হ্রাসের পরিমাণ সমান সমান বস্তু কর্তৃক হারানো ইলেকট্রন সংখ্যা, মানে কতগুলো হারিয়েছে, যদি 5টা হারায় তাহলে 5টা ইলেকট্রন হবে, তার সাথে কি হবে, ইলেকট্রনের ভর গুণ হয়ে যাবে। তাই তো হয়, যদি একটা বস্তুর ভর হ্রাস হচ্ছে কি ইলেকট্রনের কারণে, তো যদি আমার প্রত্যেকটা ইলেকট্রনের ভর ওই যে 9 × 10⁻28 গ্রাম, তবে যদি আমার 5টা যায় তাহলে 5টার জন্য হবে, 6টা গেলে 6টার জন্য হবে। সেটাই তো আমাদের ভরকে মাইনাস করবে। আগের আমার যদি 10 থাকে, 10 কিলোগ্রাম যদি ভর থাকে তাহলে একটা কাছে, সেখান থেকে যতগুলো ইলেকট্রন বেরোবে ধীরে ধীরে সেটাকেই তো আমাকে মাইনাস করতে হবে। সেটাই তো তাহলে আমাদের ভর হ্রাস বোঝা যাবে। 5টা যদি বেরোয় তাহলে 5 ইন্টু যে একটা ইলেকট্রনের ভর কত হয়, 9 পয়েন্ট, আমি ভুলে যাচ্ছি, 9 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে এতটা, এবার এটা ক্যালকুলেট করলে পরে এটুকু ভর হ্রাস হবে, তারপরে 10 মাইনাস ওই রাশিটা হয়ে যাবে। তাহলে আমরা বার করে ফেললাম যে ওই ধনাত্মক আধানে আহিত বস্তুটির ভর কতটা হ্রাস পেল। ঠিক আছে। এবার যদি ঋণাত্মক আধান হয়, ঋণাত্মক আধানে কি হয়, মানে ঋণাত্মক আধানে আহিত বস্তুটির ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক আধান যখনই হবে তখন বস্তুটির মধ্যে তার মানে ইলেকট্রন প্রবেশ করলে পরে কি আগের নিস্তরিত অবস্থায় যে যতটা ভর ছিল তার থেকে তার মানে ভর বেশি হবে, কারণ ইলেকট্রন আরো ঢুকেছে, ইলেকট্রনের নিজস্ব একটা ভর রয়েছে। তার জন্য কি হবে, এই ক্ষেত্রে বস্তুর ভর বৃদ্ধি ঘটবে। তো সেই ভর বৃদ্ধির পরিমাণের সূত্রটা কি হবে, বস্তু কর্তৃক লাভ করা ইলেকট্রন, মানে সেই যতগুলো লাভ করবে ইনটু তার যে প্রত্যেকটা ইলেকট্রনের ভর। এবার আমরা একটা অঙ্কে চলে আসি। প্রবলেম রয়েছে এটা, দুটি বস্তু এ ও বি কে পরস্পরকে ঘষার ফলে দেখা গেল যে এ বস্তু 3.2 ইন্টু 10⁻⁻8 কুলম্ব ধনাত্মক আধান প্রাপ্ত হয়েছে। কোন বস্তু থেকে কত সংখ্যক ইলেকট্রন কোন বস্তুতে স্থানান্তরিত হয়েছে তা নির্ণয় করো। এতে ভরের কোনো স্থানান্তর হয় কি? কি বলেছে, এ আর বি দুটো বস্তু রয়েছে, এ আর একটা বি বস্তু রয়েছে, এদেরকে কি করা হচ্ছে, পরস্পরকে ঘষা হচ্ছে। ঘষা হলে পরে কি এ বস্তু কি করবে, বি বস্তু থেকে কি করবে, ধনাত্মক না ঋণাত্মক আধান নেবে, তার মানে ইলেকট্রন এর মধ্যে আসবে, তো ইলেকট্রনের দেখো এখানে চার্জ দেওয়া রয়েছে 3.2 ইন্টু 10⁻⁻8 কুলম্ব, এটা কিন্তু চার্জের মান। তাহলে বলেছে যে বি বস্তু থেকে এ বস্তুতে যাবে, তাহলে বলছে কোন বস্তু থেকে কত সংখ্যক ইলেকট্রন কোন বস্তুতে স্থানান্তরিত হয়েছে তা নির্ণয় করবে। আমাদেরকে কি বলেছে যে কতটা ইলেকট্রন বি বস্তুতে কোন বস্তু থেকে যাবে, বি বস্তু থেকে এ বস্তুতে, ফার্স্ট এইটুকু কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার কতটা যাবে সেটাকে আমাকে বার করতে বলেছে। দেয়া রয়েছে কি বি বস্তু থেকে এ বস্তুতে যাওয়ার যতগুলো যে ইলেকট্রন গেছে তার মোট আধানের পরিমাণ দেয়া রয়েছে, এই যে আধানের পরিমাণ দেয়া রয়েছে। আমাকে বার করতে বলেছে ইলেকট্রন সংখ্যা, আধান বলেনি কিন্তু। আর বলেছে যে যে এই ক্ষেত্রে ইলেকট্রন এখান থেকে এখানে গেলে পরে কি ভরের কোনো স্থানান্তর হয়। তো আমরা কি দেখব, এ আর বি একটা বস্তু রয়েছে, বি বস্তু থেকে ইলেকট্রন যাচ্ছে এ বস্তুতে, আর তার চার্জের পরিমাণ, টোটাল চার্জের পরিমাণ বলে দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻, কত বলেছে আমাদের, -8 কুলম্ব বলে দিয়েছে। এবার আমাদের প্রত্যেকটা, আমি যদি এত কুলম্ব বলে দিয়েছি, এত কুলম্ব চার্জ বি বস্তু থেকে এ বস্তুতে যায়,
বি বস্তু থেকে এই বস্তুতে যে এত টোটাল চার্জ এত যায়, তার মানে আপনি যদি আর আমাদের প্রতিটা ইলেকট্রনের যে আমি যদি চার্জ বার করি বা আধান তো আমাদের জানা আছে, প্রতিটি ইলেকট্রনের, দেখো আমি বলছি আমার অঙ্কটা করাই আছে, এই যে প্রত্যেকটা ইলেকট্রনের আধানটা মানে কি আমার এটা কিন্তু জানা আছে, কারণ উপরেই আমরা পড়ে আসলাম 1.6 ইন্টু এত কুলম, যেহেতু এখানে কুলম বলেছে, টোটাল চার্জ বলে দিয়েছে, আর আমরা প্রত্যেকটা ইলেকট্রনের আমরা আধান জানি, তাহলে পরে আমরা কি যে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো না, যে টোটাল যদি আমি এই যে এরকম করি যে 5টা আমাদের ইলেকট্রন হলো, আর প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি ওই যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব হয়, তাহলে পাঁচটা আধানের মানে 5টা ইলেকট্রনের তাহলে টোটাল আধান কত হবে, 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। এবার বলেছে তাহলে 5টার ক্ষেত্রে বেড়ে গেল, তাহলে প্রত্যেক একটার ক্ষেত্রে কত বেরোবে, তাহলে ডিভাইডেড বাই যদি আমি ওটা করে দিই তাহলেই তো হয়ে যাবে, একটার ক্ষেত্রে কত হবে ডিভাইডেড বাই, মানে মানে আমি চাইছি যে আরেকবার বলো ভাই। আমি এই যে এটা বলতে চাইছি আমি যে দাঁড়া 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম থাকবে কতগুলোতে, পাঁচটা ইলেকট্রনের, এই আধানটা থাকবে 5টা ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে 1 কুলমটা হবে, না দাঁড়া ভুল বলছি, টোটাল আমাদের চার্জ হলো এত, টোটাল চার্জ হলো আমাদের এত, হ্যাঁ এটা টোটাল চার্জ, এটা আমাদের টোটাল চার্জ বলে দিয়েছে, এবার আমাদেরকে তাহলে বলেছে টোটাল চার্জের মান আমাদের উপরে দেওয়া রয়েছে, তাহলে আমাদের বলেছে ইলেকট্রন কত যাবে, তাহলে কি করে করব, ডিভাইডেড বাই যদি 1 পয়েন্ট এটা করে দিই তাহলেই তো বলতে পারবো যে হ্যাঁ 5টা ইলেকট্রন গিয়েছে, ধরি আমি বি বস্তু থেকে এই বস্তুতে গেছে 5টা ইলেকট্রন, আর 5টা ইলেকট্রনের টোটাল চার্জ আমাদের বলে দিয়েছে, টোটাল চার্জ তার মানে কি হবে, এই যে 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এবার আমাদেরকে বার করতে হবে চার্জ টোটাল আমাদের ইলেকট্রন কতগুলো গেছে, মানে এটাকে বার করতে বলতে আমাকে, শেষ আমাদেরকে 5 বেরোবে, তাহলে সেটা কিভাবে বার করবে, ডিভাইডেড বাই প্রত্যেকটা ইলেকট্রনের যদি আমি চার্জে ডিভাইডেড করে দিই তাহলে আমার পেয়ে যাবো যে আমাদের ইলেকট্রন সংখ্যা কত, সেটাই করা হয়েছে দেখ, যে একটি ইলেকট্রনের আধান এত, তাহলে অতএব ইলেকট্রন সংখ্যা কত হবে, টোটাল চার্জ এত ডিভাইডেড বাই প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ করলে পরে এত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে বি বস্তু থেকে এই বস্তুতে কত সংখ্যক যায়, এত সংখ্যক, এই যে এত সংখ্যক ইলেকট্রন এই বস্তুতে যাবে, বুঝতে পারলাম। আর এখানে আরেকটা জিনিস বলেছে যে ভরের স্থান, বলেছে যে স্থানান্তরিত হয় তা নির্ণয় করো, আরেকটা জিনিস কি লেখা হয়নি, আর এটারই কি করা হয়েছে, যদি এত এত সংখ্যক ইলেকট্রন যায় তাহলে তাদের ক্ষেত্রে ভর কত হবে, তাদের ক্ষেত্রে ভর বার করতে গেলে পরে দেখ আমি এই যে একটা সূত্র লিখে দিয়েছিলাম, যে বস্তুটি ভর হ্রাসের পরিমাণ কি হবে, বস্তু কর্তৃক হারানো ইলেকট্রন এবং একটি ইলেকট্রনের ভর, তার মানে কি অতগুলো ইলেকট্রন যখনই আমার এ বস্তুটিতে যাবে তার মানে এ বস্তুতে ভরের মানে ভর কতটা বৃদ্ধি পাবে, এটাই তো 9 ইন্টু একটা ইলেকট্রনের ভর ইন্টু হলো টোটাল আমাদের ইলেকট্রন, সেটাই বেরিয়ে গেল, এত সংখ্যক ইলেকট্রনের ভর বেরিয়ে গেল। এবার দেখ এই রাশিটা দেখ 18 ইন্টু 10⁻⁻20, মানে এটা মানে এটাকে কি হয়ে লেখা যায় 18 ডিভাইডেড বাই 10⁻20, 10⁻20 দিয়ে যদি আমি ভাগ করি তার মানে আমার কি ভর তাহলে কত ছোট হয়ে যাচ্ছে, তার জন্য বলেছে যে কি ভরের স্থানান্তর হয়, ভরের স্থানান্তর হবে, কারণ কি ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, বি বস্তু থেকে এই বস্তুতে যাচ্ছে, তাহলে পরে কি সেক্ষেত্রে তো আমাদের আমরা এই যে একটা ভর বার করলাম, তো ভরের স্থানান্তর তো হবে কিন্তু তার পরিমাণ কি হবে, নগণ্য হবে, তো আমাদের হয়ে গেল কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল, কোশ্চেনটাতে কিছুই নেই, এই ফর্মুলাটাকে ইউজ করতে বলেছে যে বি বস্তু থেকে এই বস্তুটিতে যদি এত কুলম চার্জ যায়, এখানে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে বার করতে হবে যে কতগুলো ইলেকট্রন গেল বি বস্তু থেকে এই বস্তুটিতে, টোটাল চার্জ দেওয়া রয়েছে আর আমরা প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ জানি, ডিভাইডেড করলে আমাদের যে টোটাল আমাদের
কতগুলো ইলেকট্রন বি বস্তু থেকে এ বস্তুতে গেছে সেটা পেয়ে যাব। তারপরে আমরা মানে ভর বার করব, ওই সংখ্যক যে ইলেকট্রনের ভর বার করব, এবার সেটা দেখবো আমাদের সেই ভরটা আমাদের খুবই নগণ্য হচ্ছে, স্থানান্তর হচ্ছে কিন্তু সেটার পরিমাণ খুবই নগণ্য। এবার আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন মানে কি, প্রত্যেকটা ইংলিশ টার্ম কিন্তু আমরা দেখে আসবো, আগের গুলোর ক্ষেত্রেও আমরা দেখে নেব বাড়িতে। এখান থেকে শুরু করছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ। আধানের কোয়ান্টায়ন, যে কোয়ান্টায়ন বলতে গেলে পরে আগে এই ইংলিশটাকে আমাদেরকে বুঝতে হবে যে কি বলতে চাইছে, যে কোয়ান্টাইজেশন অফ চার্জ ইমপ্লাইজ দ্যাট চার্জ ক্যান অ্যাজিউম অনলি সার্টেন ডিসক্রিট ভ্যালু। মানে কি, চার্জকে আমি অ্যাজিউম করতে পারি যে অনেকগুলো আলাদা আলাদা ভ্যালু হতে পারে, চার্জের অনেকগুলো আলাদা আলাদা ভ্যালু হতে পারে। মানে একটা টোটাল চার্জ হলো, সেই চার্জের বিভিন্ন বিভিন্ন মান হতে পারে। কিরকম, যে একটা এই যে একটা বিস্তৃত বস্তু থাকতে পারে, তার ক্ষেত্রে দেখ আমরা এই যে বলি না যে এই বস্তুটার ক্ষেত্রে টোটাল চার্জ আমাদের কিউ। কিউ কি করে বলি, কি চার্জ কি শুধু এই একটা জায়গায় থাকে নাকি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার মানে কি বিভিন্ন জায়গায় এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকলে পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, বিভিন্ন মিশ্রণ থাকতে পারে। তাই এই যে মোট আধান কিন্তু আমরা কি বলি, টোটাল, দেখ মোট আধানটা বলে দিই, টোটাল আমরা কি বলি, টোটাল চার্জটা আমাদের ডাইরেক্ট বলে দিই যে আমাদের এই বস্তুটার মধ্যে টোটাল চার্জ আমাদের কিউ। সেটাকেই আমরা কি লিখবো, দেখ এটা কিউ সমান সমান প্লাস মাইনাস এন ইন্টু ই। এখানে ই মানে কি, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ, প্লাস মাইনাস এন লেখা রয়েছে কেন কি, এই পুরো বস্তুটার ক্ষেত্রে কিছু প্লাস পজিটিভ চার্জ থাকতে পারে, কিছু নেগেটিভ চার্জও থাকতে পারে। টোটালটাকে মিলিয়ে কি আমি একটা পাচ্ছি কিউ পাচ্ছি। তাহলে কিউ কে আমি কিভাবে লিখতে পারি, কিউ কে লিখতে পারি প্লাস মাইনাস এন ইন্টু ই। ই যেখানে কি হবে, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হবে। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, পজিটিভ চার্জও পাচ্ছি। দেখ এন এর মান যখন 1 বসাবো তখন আমি পজিটিভ চার্জ পাচ্ছি, আবার এন এর মান যখন মানে এন এর মান পজিটিভ বসালে কখনো যে পজিটিভ বসালে আমরা কি পাচ্ছি, পজিটিভ বসালে আমরা পজিটিভ পাবো না। এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ রয়েছে কি, এন এর মান যাই বসাই আমাদের ওই বস্তুটার মধ্যে পজিটিভ আর নেগেটিভ সব ধরনের আধানই রয়েছে, কিন্তু আমরা ওভারঅল আমরা বলে দিই যে এই বস্তুটার মধ্যে টোটাল এত আধান রয়েছে। তার জন্য কি এটাকে কি, তার জন্য বলা হয়েছে যে চার্জকে অ্যাজিউম করা যেতে পারে যে আমি যে 5 কুলম চার্জ দেখছি, 5 কুলম চার্জ দেখতে পাচ্ছি, সেটা হয়তো এরকম হয়েছে, একটা প্লাস 10 কুলম চার্জ রয়েছে, একটা দেখালো -3 কুলম চার্জ রয়েছে, আর একটা দেখালো -2 কুলম চার্জ রয়েছে। তাহলে এটাকেই কিন্তু আমি যদি একসাথে যোগ করি তাহলে কি হয়ে যাবে, +10 -3 -2, তাহলে কিন্তু আমাদের 5 কুলম চার্জ আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি টোটাল আধান, যদি আমি টোটাল আধান কি হলো 5 কুলম দেখতে পাচ্ছি, তো এটা কিভাবে বিভিন্ন বিভিন্ন চার্জের সমষ্টি আকারে আমি লিখতে পারি। এটাই লেখা হয়েছে, একটি বিস্তৃত বস্তুর মোট আধান তার বিভিন্ন অংশে অবস্থিত আধানগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। যে টোটাল আধানকে আমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আধানের সমষ্টি হিসাবে লিখতে পারবো, এটাই আধানের কোয়ান্টায়ন। যেমন আরেকটা উদাহরণ যেতে পারে, এই যে যেমন যে কোনো একটা পরিবার, এই যে ধর আমারই যেমন একটা, আমাদের টাইটেল কি রয়েছে, পাল রয়েছে। তো পাল কিন্তু একটা ধর একটা পরিবার, তো এটা কিন্তু এই পরিবারের মধ্যে দেখ অসংখ্য মানুষ রয়েছে, দেখ অসংখ্য মানুষকে নিয়ে কিন্তু একটা পাল পরিবার তৈরি হচ্ছে। তো এখানেও অসংখ্য আধানকে একসাথে নিয়ে কিন্তু আমি টোটাল জাস্ট বলে দিচ্ছি যে আমাদের টোটাল চার্জটা হলো কিউ, এটাই আর কিছুই নয়। এবার নেক্সট রয়েছে কি, আধানের অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা কি মানে বললেছে, যদি আমি দেখি, যদি এখানটায় দাঁড়িয়ে দেখি যে কোনো একটা আধান স্থির রয়েছে, কোন একটা ধর বস্তুর মধ্যে যদি আমি দেখি একটা বস্তু ধর স্থির রয়েছে, সেই ক্ষেত্রেও তার যা আধান হবে, আমি যদি এই বস্তুটাকে গতিশীল দেখি তার সেই ক্ষেত্রেও তার আধানের পরিমাণ সেম থাকবে। তাই বলেছে যে আধানের অপরিবর্তনীয়তা, যে আধান ডিপেন্ড করে না যে আমি তাকে কিভাবে দেখবো। যেমন একটা হতে পারে বেগ, দেখ যেমন যদি দুটো ট্রেন সেম সমবেগে চলে, তাহলে উভয় পক্ষের মানে ট্রেনে বসে থাকা মানুষ কি দেখবে, নিজেদেরকে কিন্তু স্থির দেখে।
কিন্তু আবার দেখ এই যে এই ট্রেনের বসে থাকা যে বসে থাকা যে ব্যক্তিগুলো আছে তারা আবার বাইরে দেখলে পরে কি মনে হয়, বাইরের দৃশ্যগুলোকে মনে হয় যে চলমান। তো কিন্তু এর ক্ষেত্রে কিন্তু হবে না, যে আধানের ক্ষেত্রে ওরকম ওরকম হয় না যে বস্তুটা গতিশীল না স্থির রয়েছে তার উপর নির্ভর করছে যে আধানের মান কম হবে না বেশি হবে। দুটো ক্ষেত্রেই সেম হবে, যদি বস্তু স্থির থাকে বা গতিশীল থাকে দুই ক্ষেত্রে আমাদের কি হবে যে আধানের পরিমাণ আমরা সেম পাবো। এবার নেক্সট চলে আসি যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। Explanation of frictional electricity on the basis of electronic theory. এই পর্যন্ত একটু দেখে নে কোথা থেকে কি কি পর্যন্ত এলাম একটু দেখে নে। ফার্স্ট আমরা পড়েছিলাম তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, সেখানে কি দেখেছি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, আবার এদিকে ইলেকট্রন রয়েছে। নিউক্লিয়াস আমাদের পজিটিভ আর ইলেকট্রন হলো আমাদের নেগেটিভ। তো যখন আমরা দুটো বস্তুকে ঘষবো দেখা যাবে একটা বস্তু থেকে ইলেকট্রন আরেকটা বস্তুতে চলে যাচ্ছে। তো যে বস্তুতে যাচ্ছে সেখানে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, মানে সেখানে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তাই সেখানে সেই বস্তুটা কি হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর যে বস্তুটার ক্ষেত্রে যে বস্তুটার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সেটা কি হয়ে যাবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর যে যতগুলো আমাদের ইলেকট্রন মানে যতগুলো মানে এই বস্তুটাতে যতটা ধনাত্মক আধানের পরিমাণ হবে এই বস্তুটাতে সেম ঋণাত্মক আধানের পরিমাণ সেম হবে, কারণ এখান থেকে ইলেকট্রন আমাদের যতগুলো এখানে যায় ততগুলোই এখানে আমাদের ফাঁকা করে দিয়ে যায়। তো তারপরে এখানে ইলেকট্রনের ভর আধান এগুলো দেখেছি একটা। তারপরে আমরা ধনাত্মক আধানের ক্ষেত্রে দেখবো বস্তুটির ভর হ্রাস পায়, আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে বস্তুর ভর বৃদ্ধি পায়। তাদের একটা ফর্মুলা তৈরি হয়েছে এবং সেই ফর্মুলা দিয়ে আমরা একটা অঙ্ক করি। অঙ্ক করার পরে আমরা আধানের কোয়ান্টায়ন দেখলাম, যে কি আমরা টোটাল একটা চার্জকে আমরা বিভিন্ন ছোট ছোট চার্জের সমষ্টি হিসেবে আমরা লিখতে পারি। এরপর তারপরে লেখা আছে কি, তারপরে আছে কি আধানের অপরিবর্তনীয়তা, মানে কি যে কোনো বস্তু যদি গতিশীল থাকে বা স্থির থাকে তো সেখানে ডিপেন্ড করবে না যে করলে ডিপেন্ড করবে না যে আমাদের চার্জের পরিমাণ কি কমবে না বাড়বে, যে স্থির থাকলে কমবে না বাড়বে এরকম কোনো কিছু ডিপেন্ড করবে না। বস্তুটা স্থির থাক বা গতিশীল থাক আমরা আধানের পরিমাণ আমরা সেমই পাবো। এবার বলেছে আমাদের দেখ ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। কিছুই না, আমরা যদি একটা এই যে কাজদণ্ড নিয়ে নিই আর একটাও যদি আমরা এগুলো করিস না, যে হাইটাই লিখছিস সে করিস না এগুলো। একটা কাজদণ্ড আর একটা রেশম যদি নিয়ে নিই, কাজদণ্ড আর একটা যদি আমরা রেশম নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে কাজদণ্ড আর রেশমকে যদি আমরা ঘষি তাহলে কাজদণ্ড থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে রেশমে চলে আসবে। তো রেশম কি হয়ে যাবে, যে ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর যে কাজদণ্ড আমাদের কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এখান থেকে ইলেকট্রন আমাদের যাচ্ছে। এটাকেই বলেছে যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা, মানে কি যখন আমি দুটো বস্তুকে ঘষলে পরে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে এবং সেই আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটা মানে তড়িতের সৃষ্টি হচ্ছে। কোন একটা বস্তু হলো যে ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে আর একটা বস্তু দেখালে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের এই পদার্থের ক্ষেত্রে ধনাত্মক তড়িৎগ্রস্ত আধানের পরিমাণ যতটা হবে এই বস্তুটার ক্ষেত্রে মানে এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত রেশমের ক্ষেত্রেও কিন্তু আধানের পরিমাণ আমাদের সেম হবে। কারণ কি এখান থেকে যতগুলো ইলেকট্রন যাবে তত এখানে ইলেকট্রন ততগুলো ঢুকছে আর ততগুলোই কিন্তু এখান থেকে ফাঁকা করছে। তার মানে 5টা ইলেকট্রন যদি এখান থেকে যায় তার মানে
ঋণাত্মক আধানের মান কত হবে -5 আর এখানে হবে +5, কারণ 5টা ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে 5টা ইলেকট্রনের অধিক হয়েছে। এটাই হলো আমাদের কি ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণ জাতীয় তড়িতের ব্যাখ্যা। যে কি বলা হয়েছে যে একটা পরমাণুর ক্ষেত্রে, এই যে একটা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের সঙ্গে প্রতিটি কক্ষপথের ইলেকট্রনের মধ্যে সেম ফোর্স থাকে না, মানে কি প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনের সাথে কিন্তু নিউক্লিয়াসের বন্ধন কিন্তু সেম হয় না, কারণ এই কাছের কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে তাদের মধ্যে বন্ধন খুবই শক্তিশালী, কিন্তু দূরের ক্ষেত্রে গেলে পরে দেখা যাবে সেগুলো তাদের মধ্যে এই এই যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসের সঙ্গে দূরবর্তী যে কক্ষপথ গুলো থাকবে তাদের ইলেকট্রন মধ্যে বন্ধন কি হবে, খুবই শিথিল হওয়ার জন্য কি হবে, যখন আমরা এই যে ঘর্ষণ করছি, ঘর্ষণের ফলে কি হবে, যে একটা গরম দুটো বস্তুকে ঘষলে পরে কি হবে, সেখানে একটা শক্তির আদান প্রদান হচ্ছে, কিন্তু তো সেই শক্তিটা কি হবে, গ্রহণ হবে, গ্রহণের মাধ্যমে ইলেকট্রন গুলি যে বাইরের পক্ষে যে ইলেকট্রন গুলি থাকবে সেই ইলেকট্রন গুলি যার ক্ষেত্রে যত বেশি শিথিল হবে, মানে কি উপরের উদাহরণের ক্ষেত্রে কি কাচের ক্ষেত্রে কি হচ্ছে, বেশি শিথিল হচ্ছে, তার জন্য কি হবে, ইলেকট্রন গুলি রেশমে চলে যাবে, কারণ কি রেশমের নিউক্লিয়াস আর দূরবর্তী যে কক্ষপথের যে ইলেকট্রন গুলি এদের মধ্যে যে বন্ধন রয়েছে তা হলো কাচের থেকে একটু অধিক বেশি হয়, তার জন্য কি হয়, কাচ থেকে ইলেকট্রন গুলো ঘর্ষণের ফলে রেশমের মধ্যে যায়, আর রেশমের মধ্যে যাওয়ার ফলে রেশমের ঋণাত্মক হয় আর কাছে হলো ধনাত্মক হয়ে যায়, এটাই, আর কিছুই নেই। এটাই হলো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণ জাতীয় তড়িতের ব্যাখ্যা, যে ঘর্ষণে একই সঙ্গে দুটো বস্তুতে সমান ও বিপরীত তড়িৎ আদানের সৃষ্টি হয়। একই সঙ্গে কি, যে কাছে যতটা ধনাত্মক আধান তৈরি হবে, আবার রেশমে কিন্তু ঠিক ততটাই হলেও ঋণাত্মক আধান তৈরি হবে, তাই বলেছে বিপরীত তড়িৎ আদান সৃষ্টি হবে কিন্তু তার মান হবে সমান। এটা হয়ে গেল। এবার বলেছে তড়িৎ আদানের নিত্যতা সূত্র। তড়িৎ আদানের নিত্যতা সূত্র মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। যে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ মানে কি, ইলেকট্রিক চার্জের কখনো ধ্বংস, মানে এই যে ঘর্ষণের ফলে যে এক বস্তু থেকে আরেক বস্তুতে ইলেকট্রন যাচ্ছে, সেখানে কিন্তু কোনো ইলেকট্রনের সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, যে নতুন কোনো ইলেকট্রন বাইরে থেকে এলো এরকম না, এই বস্তু থেকে ইলেকট্রন এই বস্তুতে গেল, তো টোটাল আমাদের কিন্তু কি, টোটাল আমাদের কিন্তু চার্জের পরিমাণ সেম। এখান থেকে যতগুলো ইলেকট্রন, দেখো দুটো বস্তু রয়েছে, দুটো বস্তুতে দেখালো ঘর্ষণের ফলে কি এই বস্তু থেকে 5টা ইলেকট্রন এখানে গেল, তার মানে এটা নয় যে ইলেকট্রন নতুন ভাবে সৃষ্টি হলো, সৃষ্টি হতে গেলে পরে আলাদাভাবে তৈরি হতে হবে, এখানে আলাদাভাবে তৈরি হয়নি, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রন গেছে, একটাতে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, ঘাটতি মানে এখানে ধ্বংস নয়, এখান থেকে এখানে যাওয়ার ফলে এখানে ঘাটতি হয়েছে আর এখানে আমাদের চার্জের পরিমাণটা বেশি হয়েছে, ওই শক্তির রূপান্তর বলে, যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর হয়, সৃষ্টি বা ধ্বংস হয় না, সেরকম চার্জের কি হয়, এক স্থান থেকে আরেকটা স্থানে গেছে কিন্তু টোটাল চার্জের পরিমাণ আমাদের সেই কিউই আছে, সেটা কখনো Q-5 হয়েছে হয়তো এখানে এর ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে আবার কি হয়ে গেছে, সেই Q+5 হয়ে গেছে, তো টোটাল চার্জ আমাদের সেই কিউই থাকবে কিন্তু। মানে হ্যাঁ, এই যে 5টা চার্জ, ধরো এখানে 5টা চার্জ বেরিয়ে গেল, 5টা চার্জ এই বস্তু থেকে বেরিয়ে গেল আর 5টা চার্জ এই বস্তুতে এলো, তাহলে টোটাল চার্জ কি হবে, কিউ, ধরো যদি আমি টোটাল চার্জ ধরি, তাহলে Q-5 + 5 ইকুয়াল টু কিন্তু আমাদের সেই কিউই আসছে। তাই বলেছে যে কোনো বিচ্ছিন্ন মানে এরকম দুটো আলাদা আলাদা বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে, যে কোনো একটার ক্ষেত্রে কিন্তু আধানের পরিমাণ সেম থাকে না, তাই বলেছে দুটো ভিন্ন মানে বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে টোটাল এটার প্লাস এটার যদি আমরা নিই, এটা প্লাস এটা নিই, তখনই আমাদের কিন্তু মোট আধানের পরিমাণ সেম থাকবে। তাই বলেছে তড়িৎ আধানের নিত্যতা সূত্র, যতই ঘর্ষণের ফলে এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন যাক, তাও আমাদের মোট আধানের পরিমাণ দুটো বস্তুকে মিলিয়ে আমাদের সেম হয়। এবার এবার আমরা যেটা দেখবো যে তড়িৎ পরিবহন করা অনুযায়ী
পদার্থ দুই রকম হয়। তড়িৎ পরিবহন করা অনুযায়ী পদার্থ দুই রকম মানে কি, যে আমি দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রে কিছু কিছু পরিবেশে দেখছি যে কিছু কিছু পদার্থ রয়েছে যারা খুব সহজেই তাদের মধ্যে তড়িৎ পরিবহন করছে, আর যারা দেখতে পাচ্ছি আমি যে যতই আমাদের ঘর্ষণ করা হোক তার মধ্যে আমরা পাচ্ছি না, কোনো তড়িৎ পরিবহন পাবো না। কিসের, তার জন্য কি বলেছে যে তড়িৎ পরিবহন অনুযায়ী পদার্থ দুই রকম। কি কি পদার্থ দুই রকম? একটা হলো পরিবাহী আর একটা হলো পরিবাহী। পরিবাহী পরিবাহী ইংলিশ হলো কন্ডাক্টর, কন্ডাক্টর। আর হলো পরিবাহী, আর একটা কি আছে অন্তরক। অন্তরক বা অন্তরিত পদার্থ, অন্তরকের হলো ইনসুলেটর, ইনসুলেটর। এরা কি করে, এই পদার্থের ক্ষেত্রে কি হয়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা এতই বেশি থাকে যে এই পদার্থের মধ্যে সহজে ইলেকট্রন চলতে পারে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা এত বেশি যে ইলেকট্রন চলতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা না থাকায় কি হয়, এদের ক্ষেত্রে কোনো তড়িৎ চলতে পারে না, এই পদার্থের মধ্যে কোনো তড়িৎ চলতে পারে না। এখনো কিন্তু আমরা স্থির তড়িৎ পড়ছি, তাই পদার্থ পর্যন্তই আমাদের সীমাবদ্ধ। তাই বলছে যে এই পরিবাহীর মধ্যে যখন একটা পরিবাহী পদার্থ থাকবে তার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকার জন্য কি দেখবো, যে এটাকে ঘষার ফলে দেখা যাবে এর মধ্যে যে যে আধানের সৃষ্টি হোক সেই আধানকে পুরো পদার্থের মধ্যে কিন্তু চলতে দেখা যাবে। তার জন্য কি একটা তড়িৎ তড়িৎ পাবো, আমরা তড়িতের একটা চলাচল পাবো। কিন্তু এইসব পদার্থের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই আমরা দেখতে পাই যে তড়িতের এখানে চলাচল ঘটে গেল। তাই বলা হয়েছে যে পদার্থ দুই রকমের, একটা হলো পরিবাহী আর একটা হলো অন্তরক। তাই এদের কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। এবার বলেছে সেমিকন্ডাক্টর। আর আরেক ধরনেরও পদার্থ থাকে যেটা আমরা 12 প্রায় শেষের দিকে বলবো, যে সেমিকন্ডাক্টর মানে হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে পুরোটাও পরিবাহী নয় আবার পুরোটাও অন্তরক নয়, তাদের মিডিলে। তার মানে কি, কোনো হয়তো নির্দিষ্ট কিছু কিছু কন্ডিশনে গিয়ে দেখা যাবে যে এর পরিবাহীর মতো আচরণ করছে, আবার কিছু কিছু কন্ডিশনে দেখা যাচ্ছে হ্যাঁ এটা অন্তরকের মতো কাজ করছে, যেগুলো পরে দেখবো আমরা, এখন এগুলো করে লাভ নেই। তার উদাহরণ জাস্ট আমরা এটা দেখে নেবো, যে জার্মেনিয়াম আর সিলিকন। এখানে একটা জিনিস লেখা আছে দেখো, যে এই যে শুষ্ক বায়ু আমাদের অন্তরক পদার্থ, কিন্তু সেটা কি হয়ে যায়, যদি জলীয় বাষ্প তার মধ্যে উপস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে বায়ু কি হয় তড়িৎ পরিবহন করে। যেমন কি বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্পর পরিমাণ প্রচুর হয়, তার জন্য সেই ক্ষেত্রে দেখবে অনেক সময় দেখবা হয়েছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে রাস্তায়। কিন্তু শীতকালে কিন্তু বায়ু হয় শুষ্ক, তার জন্য সেখানে কিন্তু কোনো শীতকালে এরকম কোনো ঘটনা দেখা যায় না। তেমনই বিশুদ্ধ জল কিন্তু এই যে বিশুদ্ধ জল হলে আমাদের কি হয়, অপরিবাহী হয়। বিশুদ্ধ জল মানে যার মধ্যে কিচ্ছু থাকবে না। কিন্তু যদি সাধারণ জল হয়, সাধারণ জলের মধ্যে কি থাকবে, বিভিন্ন জল, লবণ থাকে, ক্ষার থাকে, এগুলো থাকে। আর যখনই লবণ ক্ষার থাকবে তার মানে সেখানে এই যে লবণ ক্ষার অ্যাসিড এগুলো থাকবে, যখন তখনই কি হয়ে যাবে, পরিবাহীর মতো আচরণ করবে। আর পরিবাহীর মতো আচরণ করলেই তার মানে তড়িৎ পরিবহন করবে। তার মানে সাধারণ জল কিন্তু আমাদের তড়িৎ পরিবহন করে, কিন্তু বিশুদ্ধ জল আমাদের তড়িৎ পরিবহন করে না। এগুলো দেখে নেবে, কিছুই নেই। একটা একটা আছে যে এখানে আরেকটা জিনিস আছে, যে ইলেকট্রন তত্ত্বের মাধ্যমে হলো পরিবাহী, ইলেকট্রন তত্ত্বের সাহায্যে পরিবাহী ও অপরিবাহীর ব্যাখ্যা। ইলেকট্রন তত্ত্বের সাহায্যে সাহায্যে পরিবাহী, লিখে নেবে পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যাখ্যা। ব্যাখ্যা ব্যাখ্যা কি দিচ্ছি দেখো, এখানে দেখো এই অ্যালুমিনিয়াম যেমন একটা উদাহরণ রয়েছে পরিবাহী, তো আমি পরিবাহীর ক্ষেত্রে এরকম একটা ধরে নিই, যে পরিবাহী মানে অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন থেকে আমরা জানি, 13টা ইলেকট্রন থেকে। 13টা ইলেকট্রনের বিন্যাস কি হয়, 2 8, আর একটা হলো 10টা হয়ে গেল, আর শেষে হলো আমাদের 3 থাকে। শেষে যে এই যে 3টে ইলেকট্রন থাকবে, মানে একটা নিউক্লিয়াস থাকলো, তারপরে পরের কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, আঁকছি না, আর শেষে হলো আমাদের 3টে থাকবে, 3টে ইলেকট্রন থাকবে শেষে আমাদের। এটা কিন্তু একটার সাথে আরেকটা মিশে গেছে, একটার সাথে আরেকটা মিশবে না, কিন্তু শেষে ইলেকট্রনের হলো 3টে ইলেকট্রন থাকবে। এই নিউক্লিয়াসের সাথে কিন্তু শেষের 3টে ইলেকট্রনের মধ্যে বন্ধন কিন্তু অতটা শক্তিশালী হয় না। এবার কোনো কারণে যদি আমি
ঘর্ষণের ফলে যখন আমরা শক্তি পাবো, শক্তি যখন এই ইলেকট্রনগুলি বাইরে থেকে যখন শক্তি পাবে তখন কি হয়ে যাবে, এই শক্তি গ্রহণ করে কি হয়ে যাবে, এরা মুক্ত হয়ে যাবে। তো এরকম অ্যালুমিনিয়ামের পদার্থে তো অসংখ্য অ্যালুমিনিয়ামের পরমাণু থাকে, যেটা আমরা সেই শুরু শুরু ক্লাসেই আমরা বলেছি যে অসংখ্য পরমাণু যখনই থাকবে তখন তার মানে কি, এরকম এটা তো একটা পরমাণু থেকে বেরোলো, এরকম অসংখ্য পরমাণু রয়েছে একটা অ্যালুমিনিয়ামের পদার্থে। তো তার মানে সেই পরমাণুগুলো থেকে তার মানে অসংখ্য মুক্ত ইলেকট্রন বেরোবে। যেই মুক্ত ইলেকট্রন কি হবে, পুরো দেখালে অ্যালুমিনিয়ামের পদার্থের মধ্যে ঘোরাঘুরি করছে খুব মুক্তভাবে। মুক্ত মানে কি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু, একটা মানে কোনো পরমাণুর মধ্যে ফিক্স থাকবে না, বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এবার যখনই এরকম হলো তার মানে এবার দেখো, যখনই ঘর্ষণ করছি তার মানে এখান থেকে মুক্ত ইলেকট্রনের পরিমাণ প্রচুর প্রচুর রয়েছে। যখনই প্রচুর থাকবে সেই ইলেকট্রন কি গুলো চাইবে যে আরো আমরা বাইরে বেরিয়ে যেতে চাই, এই ঘর্ষণের ফলে যে শক্তিগুলো আরো এক্সট্রা পাচ্ছে, তখন বারবার ঘষার ফলে যে আরো শক্তি পাচ্ছে, সেই শক্তি নিয়ে এরা চাইবে যে আমরা বেরিয়ে যাই এমন কোনো পদার্থের মধ্যে যার মধ্যে আমরা ভালো করে থাকতে পারবো। কারণ কি, ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে প্রচন্ড বিকর্ষণ হতে থাকে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা এরকম বাড়তে বাড়তে কি হয়, প্রচন্ড বিকর্ষণ থাকে। তো এরা কি চাই, একটা এমন একটা ফ্রি স্পেস হোক যাদের মধ্যে এরা ভালো করে থাকতে চায়। তো দুটো বস্তুকে যখন আমি ঘর্ষণ করবো তার মানে যার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম থাকবে তখনই কি দেখা যাবে যে এই ইলেকট্রনগুলি অন্য পদার্থের মধ্যে চলে যাচ্ছে। আবার বিপরীত পক্ষে কি, এর মধ্যে ইলেকট্রন যখনই চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, এটা ঋণাত্মক হয়ে যাবে আর এটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, এই পরিবাহী তখন কি হচ্ছে, ধনাত্মক আধানটা কি পুরো পরিবাহীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তার মানে কি, তখন আমরা কি পাবো, পজিটিভ তড়িৎ, পজিটিভ তড়িৎ পেয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে কি পেয়ে যাচ্ছে, নেগেটিভ তড়িৎ পেয়ে যাচ্ছে। কিন্তু অন্তরকের ক্ষেত্রে কি হয়, এই যেমন কাঠ, মানব দেহ, এরকম উদাহরণ রয়েছে, এদের কিন্তু কিন্তু মানব না, মানব দেহ না, কাঠ, কাঠের ক্ষেত্রে কি হয়, এরকম মুক্ত ইলেকট্রনের সংখ্যা কোনো থাকেই না। মানে বাইরের কক্ষে এরকম ইলেকট্রন যে হয়তো থাকে না। তো না থাকার জন্য কি হচ্ছে যে, বা থাকলেও হয়তো নিউক্লিয়াসের সঙ্গে তাদের আকর্ষণ বলটা খুবই বেশি হয়। তার জন্য সেই ক্ষেত্রে কি দেখা যায় যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম, একদম নগণ্য, নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে কি হবে, যখনই মুক্ত ইলেকট্রন পাবো না তার মানে কি, তার মানে কোনো ইলেকট্রন আমাদের আদান প্রদান হবে না। তার জন্য অন্তরক পদার্থের ক্ষেত্রে কি আমরা কোনো তড়িৎ আমরা পাই না। কিন্তু আমরা পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি তড়িৎ পাওয়ার কারণ একমাত্রই যে মুক্ত ইলেকট্রন সংখ্যা, যে সে যে শেষ কক্ষে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়, মুক্ত হওয়ার জন্য চারিদিকে চলতে পারে। তো যেহেতু এরকম মুক্ত ইলেকট্রনের সংখ্যা আরো বাড়তে থাকে, তাই নিজেদের মধ্যে বিকর্ষণ হওয়ার জন্য এরা অন্য একটা বস্তুর মধ্যে চলে যায়। তো চলে গেলে পরে কিন্তু তারাও কিন্তু একটা আধান নিয়ে যাচ্ছে, তো ঋণাত্মক আধান নিয়ে অন্য একটা বস্তুকে আহিত করছে, আর এই বস্তুটিকে কি করে দিচ্ছে, ধনাত্মক আধানে আহিত করে দিচ্ছে। তো তড়িতে উদ্ভব হয়ে যাচ্ছে। এবার আমরা নেক্সট আসবো হলো চার্জিং বাই কন্ডাকশন। চার্জিং বাই কন্ডাক্টর কি বলেছে, যদি আমরা একটা আহিত পরিবাহীকে যদি নিয়ে আসি, একটা আহিত পরিবাহী মানে যে পরিবাহীকে আহিত করা হয়েছে, মানে যে কোনো একটা চার্জ, হয় পজিটিভ চার্জ নয় নেগেটিভ চার্জ, হয় পজিটিভ অর নেগেটিভ। একে যদি একটা অনাহিত পরিবাহী নিয়ে আসি, অনাহিত পরিবাহী বলতে কি, যে যার মধ্যে কোনো চার্জ নেই, পুরো নিস্তড়িৎ রয়েছে। তো একটা পজিটিভ বা নেগেটিভ তড়িৎগ্রস্ত যদি পরিবাহীকে যদি আমি একটা যে অনাহিত বস্তুর পরিবাহীর সংস্পর্শে আসি, দেখা যাবে কিছুক্ষণের জন্য এই অনাহিত বস্তুর মধ্যে একটা তড়িৎ মানে একটা তড়িৎ আদান সৃষ্টি হয়েছে। সেটা ডিপেন্ড করবে, যদি এই এই বস্তুটা পজিটিভ হয় তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ তৈরি হবে, আর এই বস্তুটা যদি নেগেটিভ হয় তাহলে এই ক্ষেত্রে পজিটিভ হবে। নেগেটিভ আর পজিটিভ ডিপেন্ড করবে। তা কি এখানে কি চার্জিং বাই কন্ডাক্টর মানে কি, আমি যদি একটা পরিবাহীকে চার্জ দিই, আহিত করলাম, এবার আহিত করার পরে তাকে যদি আমি কোনো একটা অনাহিত পরিবাহীর কাছে যদি নিয়ে যাই কিছুক্ষণের জন্য, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে পজিটিভ এখানে, তার মানে এই যে মুক্ত ইলেকট্রন তত্ত্ব দ্বারা পরিবহন পদ্ধতিতে আহিতকরণের ব্যাখ্যা বেরিয়ে যাবে। দেখো, তার মানে যদি আমি ফার্স্ট ধরি একটা একটা পদার্থ, মানে এই তড়িৎগ্রস্ত বস্তু বা এই আহিত পরিবাহীটা হলো পজিটিভ। পজিটিভ হলে তার মানে কি, এখানে ইলেকট্রনের সংখ্যা কম। এবার যখন আমরা একটা অনাহিত বা নিস্তড়িৎ বস্তুকে নিয়ে আসবো, নিস্তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে
এর তুলনায়, সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা কম, তাই এখানে কি হবে, ইলেকট্রন যেতে শুরু করে দেবে। অনাহিত বস্তু, অনাহিত পরিবাহীর পরিবাহী, যেহেতু এখানে কি বলা হয়েছে অনাহিত পরিবাহী, তার মানে পরিবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা রয়েছে কিন্তু। তো মুক্ত ইলেকট্রন কি হয়ে যাবে, যখনই আমি সুযোগ পাচ্ছে তখনই দেখছি যে এখানে হ্যাঁ ইলেকট্রনের সংখ্যা তো কম, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে যাবে। তার জন্য যখনই চলে যাবে তখন এখানে কি একে তো পূরণ করে দিচ্ছে, একে পূরণ করে দিচ্ছে, কিন্তু এটা নিজে কি হয়ে যাচ্ছে, তখন তখন একটা আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। কি আধানগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। না, এখানটা একটু ভুল বলেছি, যে পজিটিভ হলে নেগেটিভ হবে এরকম না, এটা ডিপেন্ড করবে। পজিটিভ হলে পজিটিভই হবে, আর নেগেটিভ হলে নেগেটিভ। সেরকম যদি একটা আহিত বস্তু যদি নেগেটিভ হয়, নেগেটিভ তার মানে কি এর মধ্যে ইলেকট্রন বেশি থাকবে, আর অনাহিত বস্তু মানে কি নিস্তড়িত, এর মধ্যে তার মানে ইলেকট্রন সংখ্যা কম এর তুলনায়, তখন কি ইলেকট্রন এর মধ্যে যেতে শুরু করে দেবে, যেতে শুরু করে দিলে অনাহিত বস্তুটা কি হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। সেটাই হলো মুক্ত ইলেকট্রন তত্ত্ব দ্বারা পরিবহন পদ্ধতিতে আহিতকরণের ব্যাখ্যা। তার মানে বোঝা গেল তো, যে একটা যদি আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর কাছে আনা হয়, তারপরে তাদের মধ্যে কেন কেন অনাহিত বস্তুর মধ্যে তড়িতের সৃষ্টি, মানে তো সেই অনাহিত বস্তুটা কেন তড়িৎগ্রস্ত হয়ে যায়, কারণ কি তাদের মধ্যে ইলেকট্রনের কখনো আধিক্য ঘটে, কখনো বা যে ওই বস্তু থেকে ইলেকট্রন অন্য একটা ওই তড়িৎগ্রস্ত বস্তুতে হয়তো চলে যায়। তার জন্য দেখা যায় যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আমরা আহিত বস্তুতে ঋণাত্মক তড়িৎগ্রস্ত নিয়েছি, কিন্তু আমাদের অনাহিত দেখালো আমাদের ঋণাত্মক হয়ে গেল। সেরকম করে আহিত বস্তুকেও যদি আমি ধনাত্মক নিই, তাও দেখা যাবে কি অনাহিত বস্তুটা ইলেকট্রন প্রদান করে নিজে কি হয়ে গেছে, ধনাত্মক হয়ে যায়, আর এই আহিত বস্তুটা কি হয়ে যাবে, নিস্তড়িত হয়ে যাবে। এই ক্ষেত্রেও কিন্তু আহিত বস্তুটা আবার নিস্তড়িত হয়ে যাবে। এবার বলেছে আধান পরীক্ষক। আধান পরীক্ষক কি জিনিস, আধান পরীক্ষক মানে হলো, আমরা ধরো এরকম রয়েছে একটা বস্তু রয়েছে, বস্তুকে আমরা তড়িৎগ্রস্ত করছি, সবসময় যে এরকম হয় না যে একটা বস্তুকে আমি সব জায়গায় ক্যারি করে নিয়ে যাই। আমার কিছু কিছু জায়গায় ধরো দরকার হলো যে আমি কিছু জায়গায়, মানে আমি এমন কোনো পদার্থ নেব যে পদার্থের মধ্যে অল্প একটু আমি চার্জ নিয়ে অন্য একটা কোনো জায়গায় আমি পরীক্ষা করতে পারবো, যে যে এই বস্তুটার থেকে, ধরো এই বস্তুটার থেকে এমন একটা পদার্থের মধ্যে অল্প এর আধান নেওয়া হলো, সেই আধান নিয়ে এবার দেখালো একটা যন্ত্রের সামনে নিয়ে গেলাম, তো আমাদের যন্ত্রের সামনে বলে দিল যে এই আধানটা আমাদের কি তড়িৎগ্রস্ত, পজিটিভ না নেগেটিভ, ধনাত্মক না ঋণাত্মক। তো এরকম কিছু পরীক্ষার ক্ষেত্রে কি করা যায়, তার আগে আমরা একটা পরীক্ষক তৈরি করে নিই, যে কি একটা অন্তরক হাতল তৈরি করে নিই। অন্তরক হাতল মানে এর মধ্যে তড়িৎ তড়িৎ তড়িতের কোনো মানে তড়িৎগ্রস্ত হবে না, আর নিচে হলো কি হলো ধাতব চাকতি, এটাকে ঘর্ষণ করা হয়, ঘর্ষণে করে তো এখানে একটা তড়িৎগ্রস্ত করা হয়, তারপরে সেটাকে কোনো একটা আমরা কোথায় নিয়ে যাই, দাঁড়াও, তড়িৎবীক্ষণ বলে একটা যন্ত্র কাছে নিয়ে যায়, যে তড়িৎবীক্ষণ যন্ত্র আমাদেরকে বলে দেয় যে যে ওই পরিবাহীটা যে কোন আধানে আহিত ছিল। এবার বলেছে যে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কি বলেছে, তড়িৎ আবেশ কি, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা যে পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলা হয়। এটা এটা পড়ার আগে কিন্তু আমি এতক্ষণ যে পর্যন্ত পড়লাম সেটা কিন্তু পুরোপুরি ঘর্ষণের ফলে কিন্তু দুটো বস্তুতে তড়িৎগ্রস্ত, ঘর্ষণের ফলে তড়িৎ আদান, মানে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে কিন্তু কোনো বস্তু তড়িৎগ্রস্ত হচ্ছিল। এবার আমি দেখছি কি, একটা আহিত বস্তুকে যদি আমি একটা পরিবাহীর কাছে নিয়ে যাই, কিন্তু তাকে কিন্তু আমি ঘর্ষণ করছি না, মানে ঘষছি না, তাও আমি দেখবো কি সেই পরিবাহী বা অন্তরক পদার্থের মধ্যে একটা তড়িতের একটা আবেশ ঘটেছে, যে তড়িৎ তাও ঢুকেছে আমার। একটা আমরা আহিত বস্তুকে নিয়ে আসবো, কিন্তু আরেকটা আমরা অনাহিত বস্তু, মানে অন্তরক হোক বা পরিবাহী হোক একটা পরিবাহী বস্তু শুধু কাছাকাছি আনবো, তাদের মধ্যে কোনো ঘর্ষণ করা হবে না। তাও দেখা যাবে যে এই আহিত বস্তুর জন্য এর মধ্যে একটা আমাদের কি হচ্ছে, সাময়িকভাবে কি হচ্ছে, এরা আহিত হয়ে পড়ছে, এরা আহিত, মানে এদের মধ্যে তড়িতের আবেশ ঘটে। তাই এই প্রক্রিয়াকে কি বলে, তড়িৎ আবেশ। যে একটা আহিত বস্তুকে একটা পরিবাহী বা অন্তরকের সামনে আনার জন্য সেই বস্তু পরিবাহী বা অন্তরকের মধ্যে যে তড়িতের সাময়িক যে তড়িৎ দ্বারা আহিত হয়, সেই পদ্ধতিকে কি বলা হয়, তড়িৎ আবেশ।
এবার বিভিন্ন রয়েছে, এই যে আমি যদি একটা কাজদণ্ড, ধরো এরকম রয়েছে একটা কাজদণ্ড রয়েছে, এটা আমাদের কি কাজদণ্ড, কাজদণ্ডকে কোনোর সাথে ঘষে নিয়ে আমি কাজদণ্ডকে কি করেছি, আমি পজিটিভ আধানে আহিত করেছি এ। এবার যদি আমি একটা পরিবাহী নিয়ে আসি বা একটা অন্তরক পদার্থ নিয়ে আসি, তার ক্ষেত্রে দেখা যাবে কি জন্য এই পজিটিভ আধানের জন্য দেখা যাবে এর কাছাকাছি যে স্থান রয়েছে সেখানে নেগেটিভ আধান তৈরি হচ্ছে, তৈরি হবে মানে নেগেটিভ আধানের আবেশ ঘটবে, আর এখানে হলো পজিটিভ আধান হবে। যে কাছাকাছি জায়গায় কি হবে নেগেটিভ হবে, আর দূরবর্তী স্থানে কি হবে পজিটিভ হবে। আর যদি এবোনাইট নিয়ে আসি, যদি আমি একটা এবোনাইটের দ্বন্দ্ব নিয়ে আসি, এবোনাইটকে ধরো আমরা ঋণাত্মক তড়িৎগ্রস্ত করেছি, তো সেটাকে যখন আমরা একটা পরিবাহী বা অন্তরকের সামনে নিয়ে আসবো, দেখা যাবে যে এই নেগেটিভের জন্য এখানে একটা পজিটিভ আধানগ্রস্ত হয়ে গেছে, আর এখানে হলো নেগেটিভ হয়েছে। যে এই পদার্থের ক্ষেত্রে একদিকে কি দেখা যাচ্ছে যে যে এই পদার্থ এমনি সময় দেখালো যখন আমি এই কাজদণ্ড বা এবোনাইট না আনছিলাম, তখন দেখা যাচ্ছে এটা পুরো নিস্তড়িত, কিন্তু এটা আনার পরে দেখা যাচ্ছে যে একদিকে ধনাত্মক আধানের পরিমাণ বাড়ছে, আরেকদিকে ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ছে। তো এর জন্য কি হয়ে যাবে, একটা তড়িৎগ্রস্ত হয়ে যাবে, এটাকেই বলা হয়েছে তড়িৎ আবেশ। তো এর জন্য কিছু পয়েন্টস লেখা হয়েছে যে আহিত তড়িৎ আবেশের ফলে কি হয়, একটি আহিত বস্তুর প্রভাবে তার নিকটস্থ একটি অনাহিত পরিবাহীতে সাময়িকভাবে তড়িৎ আধান আবিষ্ট হয়। এই যে যেমন কাজদণ্ডকে নিয়ে আসার জন্য একটা পরিবাহীতে সাময়িক একটা তড়িৎ আবেশ হয়, যে এই পজিটিভের জন্য এখানে নেগেটিভ হয়, আর এখানে দূরবর্তী স্থানে পজিটিভ তৈরি হয়। এবোনাইটের জন্য দেখা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ তৈরি হচ্ছে। তবে নিকটস্থ স্থানে অনাহিত পরিবাহীতে সাময়িকভাবে তড়িৎ আধান আবিষ্ট হয়। এবার বলবে যে সেই যে তড়িৎ আধান আবিষ্ট হয় সেটা কি কি প্রকৃতির হবে, যে এই যে ওই পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত আধান হবে এবং দূরতম প্রান্তে সমপ্রকৃত আধান আবিষ্ট হবে। যে যে কাঁচকে নিয়ে আসলাম, কাঁচের যে প্রান্ত ওই পরিবাহীর কাছাকাছি, সেই প্রান্তে কি হবে, যে কাঁচের যে আধান হবে তার বিপরীত আধানে আবিষ্ট হবে, আর দূরতম স্থান যে পজিটিভের মানে অন্য একটা বিপরীতে হবে। কাছাকাছি থাকলে কি হবে, বিপরীত আধানে আবিষ্ট হবে এবং নিজেরা একে অপরকে আকর্ষণ করে কিছুক্ষণের জন্য। যেই আমরা কাঁচ বা এবোনাইটকে দূরে সরিয়ে দিই, তখনও কিন্তু মানে দূরে যখনই সরিয়ে দেবে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এর মধ্যে আর কোনো এরকম নেগেটিভ আর পজিটিভ কোনো মেরু মানে সৃষ্টি হয়নি, যে একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ আধানের পরিমাণ বেশি, এরকম নেই, সঙ্গে সঙ্গে সেটা আবার নিস্তড়িত হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু তড়িৎ আবেশের ফলেই হচ্ছে। সেকেন্ড পয়েন্ট বোঝা গেল। এবার থার্ড পয়েন্ট হলো কি, আহিত বস্তু সরিয়ে নিলে যে আবিষ্ট আধান অন্তর্হিত হয়। অন্তর্হিত মানে কি, আধান সবসময় লোপ পায়। যেই আমি আহিত বস্তু সরিয়ে নেবো, মানে কাঁচ বা এবোনাইটকে সরিয়ে নেবো, দেখা যাবে ওই পরিবাহী পদার্থের মধ্যে কোনো চার্জ আর নেই, সেটা আর নিস্তড়িত হয়ে যাচ্ছে। এবার এটাকেই বলেছে যে এই ঘটনাটাকেই বলতে বলেছে যে ইলেকট্রন তত্ত্ব দ্বারা আমাকে বুঝিয়ে দিতে বলেছে যে তড়িৎ আবেশ কি করে ইলেকট্রনের তত্ত্ব দ্বারা আমি প্রমাণ করব। কিছুই না, আমি ফার্স্ট এখানে কি বলেছে, তড়িৎ আবেশ দুটোর ক্ষেত্রেই হয়, পরিবাহীর ক্ষেত্রেও হয় আবার কি অন্তরকের ক্ষেত্রে হয়। তাই আমরা ফার্স্ট পরিবাহীর ক্ষেত্রে দেখবো কি, একটা কাজদণ্ড আনা হয়েছে, একটা পরিবাহী আনা হয়েছে, এখানে এবোনাইট দণ্ড হয়েছে, একটা পরিবাহী আনা হয়েছে। তো এখানে কি হবে, যখন আমি কাজদণ্ড নিয়ে আসলে পরে দেখা যাবে, দেখো যে পরিবাহীর ক্ষেত্রে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রচুর বেশি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রচুর বেশি। তো আমাদের কাজদণ্ডে যখনই দেখবে যেখানে পজিটিভ আধান রয়েছে, তো দুটোকে কাছাকাছি আনার জন্য কি হবে, দেখা যাবে এই যে পজিটিভ রয়েছে আর এর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, যার আধান কি হবে নেগেটিভ ধরনের। মুক্ত ইলেকট্রন মানে হলো ইলেকট্রনের আধান কি হয় নেগেটিভ ধরনের। যে পজিটিভ দেখবে এর কাছাকাছি আনা হয়েছে, তো কি হবে, এই পজিটিভ আধানগুলো কি হবে এর সংস্পর্শে চলে আসবে, কাছাকাছি চলে আসবে, মানে এই আধানগুলো এই দিকে সব শিফট হয়ে যাবে। যেগুলো দেখা যাচ্ছিল যে চারিদিকে বিভিন্নভাবে একই মানে সুষমভাবে বিভিন্নভাবে বন্টিত হয়ে রয়েছে, কিন্তু দেখা যাবে যে এই পজিটিভ আধানের জন্য কি দেখা যাচ্ছে যে এই আধানগুলো একদিকে সরে আসছে,
যে এইদিকে চলে আসে, তার মানে এইদিকে কিন্তু আর ইলেকট্রনের, এখান থেকে যখন ইলেকট্রন এখানে চলে আসবে তখন কিন্তু এইদিকে আর ইলেকট্রনের মানে ঘনত্ব আর থাকবে না, তখন সেখানে কি হবে, পজিটিভ হয়ে যাচ্ছে। এটাই, আর কিছুই নয়। যে কি হচ্ছে, যে পজিটিভ আনার জন্য কি হচ্ছে, এই যে কাচদণ্ডের এই প্রান্তের যে পজিটিভ আধান রয়েছে সেটা কি হচ্ছে, এই পজিটিভ আধানের জন্য কি হবে, যে পরিবাহীর যে মুক্ত ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলি এই কাচদণ্ডের এই বিন্দুর জন্য আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে কি হবে, বি বিন্দুর দিকে চলে আসবে। সমস্ত ইলেকট্রন দেখালো বি বিন্দুর দিকে আর চলে আসলো, সমস্ত ইলেকট্রন বি বিন্দুর দিকে দেখলো। সমস্ত ইলেকট্রন আগে কি ছিল, বি বি আর সি এর মধ্যে, বি সি এর মধ্যে পুরো এদিক ওদিক ঘুরছে, কোন একটা নির্দিষ্ট দিকে নেই। কিন্তু এই কাচদণ্ডটা আনার ফলে কি হবে, বি যে বি পোর্শন মানে এই পরিবাহীর বি বিন্দুর দিকে দেখালো পুরো ইলেকট্রনের সমাবেশ ঘটবে, আর অন্যদিকে ইলেকট্রন থাকবে না, তাই সেখানে পজিটিভ। এবং নেগেটিভ ক্ষেত্রেও তাই, যদি নেগেটিভ আনি তাহলে দেখা যাবে যে কি, নেগেটিভ আর নেগেটিভ মানে মুক্ত ইলেকট্রন তো আর থাকতে পারবে না এখানে, দুটো সেম আধান পরস্পর কাছাকাছি থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কি করবে ইলেকট্রন, তো ইলেকট্রন গুলি সঙ্গে সঙ্গে এইদিকে সি বিন্দুর দিকে সরে আসতে থাকবে। যখন এই সি বিন্দুর দিকে চলে আসবে তার মানে ইলেকট্রনের আধিক্য এইদিকে হয়ে যাবে, তার মানে ইলেকট্রনের তো এইদিকে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদেরকে কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তো আহিত দণ্ডটির পরিবাহে যে প্রভাবে কি হচ্ছে, পরিবাহিতে মুক্ত ইলেকট্রনগুলির বিন্যাসে পরিবর্তন হয় মাত্র, সেটি ইলেকট্রনের সংখ্যার কোনো পরিবর্তন হয়। এই একটা পয়েন্ট কিন্তু খুব সুন্দর, যে কি বলেছে, আহিত আহিত বস্তুটাকে কিন্তু আমি পরিবাহীর কাছে নিয়ে আসার ফলে যে আমি দেখছি এইদিকে নেগেটিভ চার্জ, ওইদিকে পজিটিভ চার্জ উৎপন্ন মানে আধানে তৈরিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু মানে তার মানে এরকম নয় যে ইলেকট্রন সেখানে তৈরি হচ্ছে বা সেখানে ধ্বংস হচ্ছে। এটা কি হচ্ছে, তাদের বিন্যাসটা আগে দেখালো পুরো বিসির মধ্যে সুষমভাবে বিন্যাস ছিল, কিন্তু এই কাচদণ্ডকে আনার ফলে কি হবে, যে পুরো বিসির মধ্যে না থেকে বি বি পয়েন্টের দিকে দেখালো সমস্ত ইলেকট্রন চলে আসতে শুরু করে, আর সি পয়েন্টের দিকে ইলেকট্রন কোনো থাকে না। তাই বলেছে যে আহিত দণ্ডটির প্রভাবে পরিবাহিত মুক্ত ইলেকট্রনগুলির বিন্যাসে পরিবর্তন হয় মাত্র, কিন্তু মোট ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবার বলেছে অন্তরক তড়িৎ আবেশের ব্যাখ্যা। অন্তরক তড়িৎ আবেশের ব্যাখ্যা মানে কি, অন্তরক পদার্থের ক্ষেত্রে সেই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বলতে বলেছে যে কিভাবে তড়িৎ আবেশ হয়। অন্তরক পদার্থের ক্ষেত্রে দেখা যায় কি, পজিটিভ মানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকবে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াবে, যেটা দেখানো হয়েছে। দেখানো এবার যখনই আমি একটা যে কাচদণ্ডকে নিয়ে আসলাম, কাচদণ্ড আমাদের পজিটিভ, আর ধরো একটা অন্তরক পদার্থ থাকলো, এটা আমাদের কি অন্তরক পদার্থ থাকলো। তো অন্তরক পদার্থ কিন্তু এমনি অবস্থায় কি হলো, নিস্তরীয়, যতগুলো প্রোটন থাকে ততগুলো। এবার এবার এখানে কি হবে, যেই পজিটিভ আনা হবে দেখা যাবে কি ইলেকট্রন গুলি সরতে থাকে। সরতে থাকে মানে কি, আগে দেখালো শেপটা এরকম ছিল, তখন দেখালো পজিটিভ কে এখানে রেখে দিল, আর নেগেটিভ গুলো যে কোনো একটা দিকে এই যে এইভাবে শিফট হতে থাকে, এইভাবে শিফট হতে থাকে। একটা দেখো চ্যাপ্টা আকৃতি, যে ইলেকট্রন গুলি এই দিকে সরতে থাকে, পজিটিভ আর এই যে পজিটিভ আর ইলেকট্রনের মধ্যে দেখো একটা সুষম ডিস্টেন্স ছিল, একটা ফিক্সড ডিস্টেন্স ছিল, কিন্তু এর ক্ষেত্রে কি দেখো হয়ে গেল, নিজেরা একে অপরের থেকে কিন্তু সরে গেল, যথেষ্ট সরে গেল। সরে যাওয়ার ফলে কি একদিকে পজিটিভ হবে আর একদিকে নেগেটিভ হবে। তাই কি হয়, কাচদণ্ড হোক বা যে কোনো আহিত কোনো পরিবাহীকে যখন অন্তরকের সামনে আনা হয়, কি হয়ে যায়, এদের পরমাণুর বিন্যাসটাই চেঞ্জ হয়ে যায়, যে একদিকে পজিটিভ মানে একদিকে নিউক্লিয়াস থাকতে শুরু করে দেয়, আর একদিকে টোটাল ইলেকট্রন গুলো একদিকে সরে আসতে। আগে দেখালো ইলেকট্রন এখানেও আসতে ছিল, এখানেও ইলেকট্রন ছিল, এখানেও ইলেকট্রন ছিল, কিন্তু সমস্ত ইলেকট্রন শিফট করে সব এই দিকে চলে আসে। তার জন্য কি হয়ে যায়, তাই আমরা অন্তরক পদার্থের ক্ষেত্রেও সাময়িকভাবে আমরা কি দেখি, তড়িৎ আবেশ দেখি। তো দেখো ঘর্ষণের ফলে কিন্তু কি হচ্ছিল, ঘর্ষণের ফলে কিন্তু ঘর্ষণ আর এই যে আবেশের জন্য আবেশ কিন্তু আলাদা। ঘর্ষণের ফলে কি হচ্ছিল, একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে ইলেকট্রন যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু আবেশের ফলে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। আবেশের ফলে কি হয়, আবেশের ফলে পরমাণুর
গঠনের পরিবর্তন, মানে পরমাণুর গঠন বিন্যাসের পরিবর্তন হয়ে যায়, যে একদিকে আমার ইলেকট্রন চলে আসবে, আরেকদিকে আমাদের নিউক্লিয়াস থাকবে। এটাই হয়, এই মাধ্যমেই তড়িতের সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে কি ইলেকট্রন যাওয়ার ফলে কোনো বস্তু দেখা গেল ঋণাত্মক আর কোনো বস্তু হলো ধনাত্মক হয়ে যাচ্ছে। কিন্তু আবেশে কি হচ্ছে, একটা আহিত বস্তুকে আনছি অন্য একটা অনাহিত একটা বস্তুর সামনে, তো আনলে পরে কি হবে যে এ যে চার্জে হবে তার বিপরীতে দেখালো এই হচ্ছিল, আবিষ্ট হয়ে যাচ্ছিল। এটাই হলো মেন ডিফারেন্স, আবিষ্ট হয়। তো এটাও হয়ে গেল। নেক্সট আমরা পড়বো হলো আকর্ষণ, বলছে আকর্ষণের আগে আবেশ হয়। আকর্ষণের আগে কি হবে, আবেশ। আকর্ষণের আগে কি হয়, আবেশ হয়। আকর্ষণের আগে আবেশ হয় মানে কি বলতে চেয়েছে, যদি আমি একটা কাজদণ্ডকে আনি, মানে এই যে পজিটিভ, তো একটা এই যে পরিবাহীর মধ্যে যে নেগেটিভ বা পজিটিভ তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেল, তার মানে সেখানে কি হয়ে গেল, আধানের আবেশ হয়ে গেল। আবেশ তো হয়ে গেল, আবেশের ঘটনা ঘটে গেল। কিন্তু বলতে এবার আবেশ হওয়ার পরেও কিন্তু মানে আবেশ হওয়ার পরে আমরা কি দেখবো, যে এদের মধ্যে আকর্ষণ দেখছি, এদের মধ্যে পরস্পরে আকর্ষণ ঘটবে। তো আমি বলতে চাইছি যে এখানে কোন ঘটনা আগে হবে, আকর্ষণ আগে হবে, যে পজিটিভ আধান এনেছিলাম তাই পজিটিভ আধানের জন্য নেগেটিভ আধানের মধ্যে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণের জন্য আবেশ হচ্ছে, না আবেশের জন্য আকর্ষণ হচ্ছে। তো দেখা যাবে কি আগে আমাদের আবেশ ঘটে, তারপরেই আমাদের আকর্ষণ হয়। কি হয় সেই সেম, যে আমরা যখনই এই যে পজিটিভ আধান আনছি, তখন যে পরিবাহী রয়েছে, পরিবাহীর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন প্রচুর রয়েছে। প্রচুর থাকার ফলে কি হবে, পজিটিভকে যখন আবেশের জন্য কি হয়ে যাবে, এই যে আবেশ হওয়ার ফলে এখানে কি হবে, পজিটিভ যেহেতু রয়েছে, আহিত অনাহিত বস্তুটি বলছে যে আহিত বস্তুর কাছে পেলে অনাহিত বস্তুটিতে তড়িতাবেশ হয়। হ্যাঁ, যে আমরা একটা আহিত বস্তুকে নিয়ে আসলাম, সেই আহিত বস্তুটিকে যখনই একটা পরিবাহীর কাছে আমরা যখন নিয়ে আসবো, দেখবো সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ হচ্ছে। কারণ কি, এই পজিটিভের জন্য কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনগুলি একদিকে চলে আসছে, আর হলো আমাদের এইদিকে হলো নিউক্লিয়াস থাকবে, এদিকে আমাদের নিউক্লিয়াস থাকবে, আর একদিকে পুরো ইলেকট্রন চলে আসবে। তো এটা কি হয়ে গেল, আবেশের ফলেই কিন্তু আমাদের নেগেটিভ আর পজিটিভ আসলো। এরপরে কি দেখা যাবে, যে এদের মধ্যে আকর্ষণ করছে, তাই বলছে যে আকর্ষণের আগে কি হয়, আবেশ হয়। ঠিক আছে, ডান। এবার এই যে আকর্ষণের আগে আবেশ হয়, এখানে কিন্তু যে এর মধ্যে যে নেগেটিভ বা পজিটিভ আধান তৈরি হচ্ছে, নেগেটিভ বা পজিটিভ যে আধান তৈরি হচ্ছে, এর মধ্যে কিন্তু দুই ধরনের এটাকে কি বলা হয়, আবেশী আধান, মানে যে কাজদণ্ডটাকে নিয়ে এসলাম আমরা। আবেশী আধান মানে কি, আবেশী আধান, আবেশী আধান বলতে কি বোঝায়, যে যার জন্য আমাদের আবেশ ঘটে। মানে কাজদণ্ড, দেখো কাজদণ্ডটাকে আনার জন্যই তো আমাদের পরিবাহীতে আবেশ ঘটেছে। তো আবেশের জন্য যে আধানগুলি দায়ী তাকেই বলা হয় আবেশী আধান। তো আবেশী আধান কোনগুলো হবে, এই যে যে পদার্থটাকে আনা হবে, কাজদণ্ড, ইবোনাইট। এবার এবার দেখো এই আধানের জন্য কি হবে, এই আধানের জন্য একদিকে দেখো এই মানে এই আহিতটা আহিত পরিবাহীটাকে আনানোর জন্য কিন্তু একটা পরিবাহীর মধ্যে কি নেগেটিভ আর পজিটিভ তড়িৎগ্রস্ত, যে মানে এক প্রান্ত নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, আর এক প্রান্তে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। তো এই আধানগুলোকে কি বলা হয়, এই আধানগুলোকে বলা হয় আমাদের আবেশী আধান। এটা হলো কি বলে, আবিষ্ট আধান। আবিষ্ট আধান মানে আবেশের ফলে তৈরি হয়েছে এমন আধান, আবিষ্ট আধান। আবিষ্ট আধান, আবিষ্ট আধানের মধ্যে দুই ধরনের আধান হয়, একটা হলো মুক্ত আধান আর একটা হলো বদ্ধ আধান। আবিষ্ট আধান কয় প্রকার, একটা হলো দুই প্রকার, মুক্ত আর একটা হলো বদ্ধ। মুক্ত কোনগুলো, যেগুলো কাছাকাছি থাকবে, যে পদার্থটাকে আনার ফলে এই পদার্থ মানে এইদিকে তার কাছাকাছি যে আধানের সৃষ্টি হবে, সেটাই হলো আমাদের মুক্ত আধান। আহিত পরিবাহীটির
কাছাকাছি যে আধানের সিস্টেমে সেটা হলো মুক্ত, আর তার দূরে যে আধানের সিস্টেমে সেটাকে বলা হয় বদ্ধ। এটাই, আর কিছু না। তো আবেশী আধান কোনটাকে বলা হয়? যে আধানের জন্য কোনো পরিবাহীর মধ্যে আবেশ ঘটে। আর আবেশের জন্য যে আধানগুলো তৈরি হচ্ছে তাকে বলা হয় আবিষ্ট আধান। আবিষ্ট আধান কয় প্রকার? মুক্ত আর একটা বদ্ধ। যে আহিত পরিবাহীর কাছাকাছি যেটা থাকবে সেটাই হলো যে মুক্ত হবে, আর দূরবর্তী স্থানে যেটা থাকবে সেটা হলো বদ্ধ। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস শেষ। সবাই বুঝেছো? হ্যালো সবাই বুঝেছো? হ্যালো হ্যালো। যদি বুঝে থাকিস তাহলে এরকম দেখা যে বুঝে গেছি আমি, এরকম দেখা, এরকম দেখা। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ঠিক আছে, চল টাটা। ঠিক আছে, এগুলো সমস্ত রেকর্ড থাকবে। আর রেকর্ডিংটা কোথায় পাবো? আমি আপলোড করে দেবো কোনি, একটু যে 10-15 মিনিট বাদে আমি আপলোড করে দেবো। ইউটিউবে পেয়ে যাবি, ঠিক আছে? ইউটিউবে আমার চ্যানেলটাই চলে যাবি, বা আমি তোকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে পেয়ে যাবি। ঠিক আছে, চল হ্যাঁ। টাটা।